একজন ভালো আর সবাই খারাপ, এই প্রচারণা চলছে এখনো, যা গণতন্ত্রের জন্য হুমকি। জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান। জামায়াতের মতো ধর্মের ট্যাবলেট বিক্রি করে না বিএনপি, মন্তব্য নেতাদের। ভোট এলে যারা তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসায়ী, দাবি জামায়াতের। কাল থেকে জামায়াত সহ ৮ দলের প্রার্থী বাছাই শুরু। গণভোটে হাঁয়ের পক্ষে জনমত গঠনে দলগুলো চালাবে প্রচারণা। জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি বেতারকে ইসির চিঠি। এই ভাষণেই ঘোষণা হবে নির্বাচনের তফসিল। বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে কালো ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। আগামীকাল থেকে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনের প্রার্থী বাছাই শুরু করবে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দল। একই সাথে ৩১শে ডিসেম্বর পর্যন্ত গণভোটে হাঁয়ের পক্ষে প্রচারণা চালাবে দলগুলো। সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোডে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ৮ দলের লিয়াজু কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। এই সময় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া কাল থেকেই সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনের প্রার্থী বাছাই শুরু হবে। বৃহত্তর স্বার্থে একসঙ্গে গণভোট এবং জাতীয় নির্বাচন মেনে নেওয়ার কথাও জানান তিনি। আমরা চেয়েছিলাম গণভোটটা আগে হোক, বাস্তবায়ন আমরা চেয়েছিলাম, কিন্তু গণভোটটা সরকার ঘোষণা করেছে যে নির্বাচন করবেন, ওনাদের সামর্থ্যের বাইরে আপাতত নেই। এজন্য আমরা বৃহত্তর স্বার্থে এটা মেনে নিয়েছি। আমরা বলেছি ওয়ান বক্স পলিসি, অর্থাৎ এক আসনে ৮ দলের মনোনীত একজন ক্যান্ডিডেট থাকবে, যেটা সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে। আগামী কাল থেকেই আমরা সে প্রার্থী বাছাইয়ের কাজটার হোমওয়ার্ক শুরু করব। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে তা আগামীকাল আসছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার ঢাকায় অবতরণের অনুমতি দিলেও বিমানটির অপারেশনের সঙ্গে জড়িতরা তা বাতিলের আবেদন করে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত সরকার, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানতে চাই। রেদওয়ান, আজ বিকাল 3-3:30টার দিকে এখানে বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এই এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। তিনি আজকে 10টায় একটা মেডিকেল বোর্ড বসার কথা ছিল। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি ওই মেডিকেল বোর্ডের সাথে তিনি আসছেন, তিনি মেডিকেল বোর্ডের সদস্য, আর মেডিকেল বোর্ডের তিনি সমন্বয় করছেন। এই মেডিকেল বোর্ডে কিন্তু এখান থেকে কিন্তু আসলে পরবর্তী আপডেট আসলে জানতে পারবো এখানে। আর উনি গতকালকেও তিনি এখানে সকাল 11:30টায় কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে এসছেন। তিনি বরাবরই এখানে গত শুক্রবার লন্ডন থেকে দেশে আসার পর তিনি কিন্তু সরাসরি কিন্তু এভারকেয়ার হাসপাতালে চলে আসেন। এরপরে কিন্তু প্রতিদিনই তিনি কিন্তু আসলে একটা সময় করে কিন্তু এভারকেয়ার হাসপাতালে আসেন এবং মেডিকেল বোর্ডের সাথে তিনি বসেন। আর এখানে মেডিকেল বোর্ডে গতকালকেও আপনি জানেন এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি কিন্তু মেডিকেল বোর্ডের সাথে যুক্ত হয়েছেন। তিনি আসলে আর একটা বিষয় হলো বেগম খালেদা যে কিন্তু আসলে গতকালকে তার বেশ কয়েকটা পরীক্ষা কিন্তু হয়েছে, সিটি স্ক্যান, ইসিজি সহ বেশ কয়েকটা পরীক্ষা কিন্তু তার হয়েছে। সেই পরীক্ষাগুলোতে কিন্তু ভালো ফলাফল কিন্তু এসছে, যদিও আরও বিভিন্ন সময় বিভিন্ন আরও কিন্তু জটিলতা দেখা দেয়। সেজন্য আসলে তিনি আসলে বিদেশে যাওয়ার যে কথা আসলে রয়েছে, সেই বিষয়টা কিন্তু আসলে পুরোপুরি কিন্তু আসলে সিদ্ধান্ত নিতে পারছে না। তার জটিলতা আসলে তার শারীরিক সমস্যাটা কিন্তু আসলে কিছু জটিলতা কিন্তু কেটে উঠলেও আরও কিছু জটিলতা কিন্তু দেখা দেয়, সেই কারণে কিন্তু সেটা বাতিল হয়ে যায়। আরেকটা বিষয় হলো আপনাকে জানিয়ে রাখি যে জার্মান থেকে যে ভাড়া করা যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যে আগামীকাল সকাল 8টায় যে অবতরণ করার কথা ছিল, সেটা কিন্তু বাতিল করেছে। সেটা আসলে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সেটা আসলে আমাদের জানিয়েছে। তো আসলে আমরা আসলে এখানে যে মেডিকেল বোর্ড বসছে, আসলে তারা কি এখান থেকে বের হয়ে কি কথা বলে, আসলে সচরাচর আজকে 2 দিন ধরে কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসনের পক্ষে কিন্তু কোনো তার যে বিশেষ সহকারী জেডএম জাহিদ হোসেনও কিন্তু আসলে কোনো ব্রিফিং করছে না। তো আসলে আমরা এখনো পর্যন্ত আসলে ওইভাবে কোনো আসলে আপডেট কোনো তথ্য আপনাকে জানাতে পারছি না আসলে রেদওয়ান। তার শারীরিক অবস্থা সম্পর্কে যদি ব্রিফ করা হয় তাহলে নতুন তথ্য নিশ্চয়ই জানা যাবে। সে সময় আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই। অজিত সরকার, ধন্যবাদ আপনাকে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য
অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করার প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করবেন। এটি হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করবে। মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে সভায় অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিয়াউর রহমানের শাসনামল থেকে খেলাপি ঋণের সংকট শুরু হলেও তা নিয়ে কখনো কোনো সংসদে যথাযথ আলোচনা হয়নি। রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা BIDS এর বার্ষিক সম্মেলনের আলোচনায় এ মন্তব্য করেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। একই আলোচনায় গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এত বছরেও খুশি হয়ে ক্ষমতা হস্তান্তর করে না কেউ। সোমবার ছিল আগারগাঁওয়ে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর বার্ষিক সম্মেলনের শেষ দিন। বিকেলে আলোচনা হয় উন্নয়ন ও গণতন্ত্র বিষয়ে। এতে অংশ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা হলো স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও এখনো কেউ খুশি হয়ে ক্ষমতা হস্তান্তর করে না। আমি যদি জানি যে আমার সিভিল সার্ভিসকে আমি যাই করবো আমি তাই করবে, তারা আমার বিরুদ্ধে কিছু বলবে না, বরং আমি যেটাই করি না কেন সেটাকে সমর্থন করবে। এই মানসিকতা যদি জন্মায় কারো, সেই একনায় হতে বাধ্য। আমরাই কিন্তু সৃষ্টি করেছি। শেখ হাসিনা হয়ে আসেনি, যে ডিক্টেটর হয়ে আসে নাই, জননেত্রী হয়ে আসে, কিন্তু সেখানে চলে গেছে। আমরাই কিন্তু তাকে সেই অধিস্থানে পৌঁছে দিচ্ছি। আলোচনায় রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে অর্থনীতিবিদ রেহমান সোবহান মন্তব্য করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল থেকে খেলাপি ঋণের সংকট শুরু হলেও তা নিয়ে কখনো কোনো সংসদে যথাযথ আলোচনা হয়নি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল থেকে খেলাপি ঋণের সংকট শুরু হলেও তা নিয়ে কখনো কোনো সংসদে যথাযথ আলোচনা হয়নি। একই সঙ্গে সরকারকে জবাবদিহির আওতায় আনার মাধ্যম সংসদ হলেও সেখানে দুর্নীতি, সরকারের অর্থনৈতিক নীতি প্রণয়ন বা উন্নয়ন চর্চার মতো বিষয়ে সেই অর্থে কোনো আলোচনা হয়নি। সংসদকে অকার্যকর আখ্যা দিয়ে তিনি বড় সমস্যা হিসেবে তুলে ধরে বলেন, এখনো দেশের এলিটরা তাদের অর্থ ও সম্পদ ব্যবহার করে ভোটে নির্বাচিত হয়ে আসছেন। অকার্যকর সংসদ বড় সমস্যা। সংসদে যখন বাজেট অধিবেশন চলত, বিরোধী দল প্রায় সবসময়ই তা বর্জন করত। ফলে সরকারকে জবাবদিহির আওতায় আনার জন্য তাদের অর্থনৈতিক নীতিমালা, উন্নয়ন কর্মকাণ্ড, দুর্নীতি এবং এসব বিষয়ে সংসদে কখনোই সেভাবে আলোচিত হয়নি। ফারহানা জুথি, DBC নিউজ, ঢাকা। গ্যাসের দাবিতে রাজধানী শনির আখড়ায় 3 ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গ্রাহকরা। দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। ডিএমপির ওয়ারি জোনের ADC আকরাম তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলে গ্যাস সরবরাহের আশ্বাস মেলে। এতে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে অবরোধের ফলে মহাসড়কের দুই পাশের কাঁচপুর, মদনপুর ও মেয়রহানি ফ্লাইওভার, গুলিস্তান, ঢাকা মেডিকেল সহ আশপাশে 8 থেকে 9 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে DBC নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সোমবার সারাদিন ছিল সংসদীয় আসন 164, কিশোরগঞ্জ 3 এবং সংসদীয় আসন 165, কিশোরগঞ্জ 4-এ। CSRM DBC ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায়। আমার এলাকাকে আমি মাদক মুক্ত করতে চাই, ঘুষ মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত করতে চাই। বিশেষ করে যুব সমাজ যে রয়েছে তাদেরকে একটা পরিকল্পনার আওতায় এনে আমি চিন্তা করেছি 2টা উপজেলায় 2টা IT স্কুল করে একটা 24 ঘন্টা 24 আওয়ার্স এদেরকে তত্ত্বাবধানে রেখে IT সেক্টরে দক্ষ করে তোলা। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে বেকার মুক্ত থাকবে, প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষার মাধ্যমে তরুণ সমাজকে কাজে লাগিয়ে দেশ বিদেশে
কাজে লাগানোর মাধ্যমে এদেশের অর্থনৈতিকভাবে ডেভেলপিংয়ের দিকে আমরা কাজ করব। করিমগঞ্জে আমার মনে হয় কোনো কাজ করতে পারবো যে এরকম কোনো জায়গায় থাকবে না, সব কাজ শেষ করে 5 বছর ভিতরে আমরা কোনো কাজ আর খুঁজে পাবো না। এরকম উন্নয়নের জোয়ার ইনশাল্লাহ আমরা করিমগঞ্জ তাড়াইলে বইব ইনশাল্লাহ। আমরা শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমরা বাস্তবতায় বিশ্বাসী। আমাদের এই নেতা নেত্রী সহ আমাদের অবস্থানটা এরকম যে সারা দেশেই শিক্ষা খাতগুলি আমরা যে গুরুত্ব দিয়ে থাকি সেটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সর্বোচ্চ শিক্ষিত আমাদের দলের মধ্যে নারী বলেন পুরুষ বলেন আছে। এবং আমার ঘরে যদি আমার ছেলেকে শিক্ষিত করি, আমার মেয়েকেও পাশাপাশি শিক্ষিত করি, তাহলে আমি নিজেই তো দলিল। নারীদের জন্য আমার একটা ইচ্ছা আছে, এখানে নারীরাই যাতে এখানে বসে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার খুলে দিলে হস্তশিল্প কুটির শিল্পের মাধ্যমে অনলাইন ব্যবসা করে ওনারা যাতে দেশ বিদেশে প্রতিষ্ঠিত হতে পারে সেই শিক্ষাটা দেওয়ার সেই ট্রেনিংটা দেওয়ার ইচ্ছা আমার আছে। এবং অবশ্যই আমার অষ্টগ্রাম ইটনা মিটামনি এলাকার নারীরা অনেক কর্মঠ, ওনারা এটা ওই জায়গাটা ওই স্থানটা নিজেদেরকে তৈরি করে নিতে পারবে বলে আমি আশা করি। প্রিয়নতা ইটনা মিটামনি অষ্টগ্রামের 4 আসনের প্রিয়নতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে যদি ইটনা মিটামনি অষ্টগ্রামের সাধারণ মানুষ বিজয়ী করতে পারেন তাহলে ওনার আগাম কমিটমেন্ট আছে। প্রথমে আমি বলতে চাই শিক্ষা, চিকিৎসা, খাদ্য, যোগাযোগ এগুলা একটা মডেল হিসাবে এই ইটনা মিটামনি অষ্টগ্রামকে উনি সাজাবেন। পাশাপাশি দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার, মাদক এইগুলা এই ইটনা মিটামনি অষ্টগ্রাম থেকে চিরতরের জন্য বন্ধ করার প্রয়াস উনি কর্মসূচি হাতে নিয়েছে। জাপানের উত্তর পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী স্থানীয় সময় সোমবার দেশটির উপকূল থেকে প্রায় 70 কিলোমিটার দূরে রাত 11:15টার দিকে 7.6 মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় 33 মাইল গভীরে। জাপানের আবহাওয়া দপ্তর বলছে উপকূল জুড়ে কিছু এলাকায় সুনামির উচ্চতা 3 মিটার পর্যন্ত হতে পারে। ইয়াওতে, আওমোরি এবং হোক্কাইডোর কিছু অংশে এই সতর্কতা জারি রয়েছে। ইতোমধ্যে আওয়ামোরিতে 40 সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত এনেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গণমাধ্যমকে জানান সরকার দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে।